প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। অবশ্যই ফোনে ফোনে আপনারা তো রয়েছেন। আসলে এই অনুষ্ঠান সে কথা শেখায়, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে আপনি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু একেবারে দমে যাবেন না, কারণ সেই ব্যর্থ হওয়ার থেকেই আপনার সফলতার দিন তৈরি হবে। এবং যত বিখ্যাত মানুষজন ছিলেন প্রত্যেকের জীবনেই কিন্তু ব্যর্থতা এসেছে। মানে সচিন তেন্ডুলকার থেকে যদি নেলসন ম্যান্ডেলার কথা ভাবি, প্রত্যেকের জীবনেই ব্যর্থতা ছিল, কিন্তু তারা দমে না গিয়ে পরবর্তী সময় তারা সফলতার জায়গাটাকে খুঁজে নিয়েছে। আসলে ভাবছেন হয়তো কোথায় আমার সফলতা রয়েছে, কি করে জানবো? আর সেই জায়গাটাই দেখিয়ে দেন যিনি, আচার্য ভাস্কর। তিনি আপনার গ্রহ নক্ষত্রের নিরিখে আপনার সফলতা কোথায় রয়েছে সেইখানটা, মানে সেই জায়গাটা প্রদর্শন করে দেন। এবং এই যে দেখিয়ে দেন, এটা কিন্তু শুধুমাত্র জানলে হবে না, জানার সাথে সাথে প্রয়োগবিধিটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। এই দিকগুলো আপনারা বুঝে অবশ্যই একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে নির্বাচন করে নেবেন। আচার্য ভাস্করই সে কথা বলে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত। নমস্কার দর্শক বন্ধু। যেমন যেটা বললো দীপান্বিতা, এটা ঠিক কথা। সেটা হচ্ছে যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি শুয়ে থাকবেন আর আপনার ভাগ্যটা আমি পাল্টে দেব, এত বড় জ্যোতিষী আমি হইনি। আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো মানুষজন আছে বলে। আপনার পরিশ্রম, আপনি যত পরিশ্রম করবেন তত আপনার কিন্তু চাঁদ, তারা, সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, যে যা আছে, যেখানে যা আছে সেগুলো তত কিন্তু ভালো কাজ করবে। আমরা বড্ড শর্টকাট খুঁজি, যে শর্টকাটে কী করে ইয়ে হবে। আমি কালকেই একজন মানুষের সাক্ষাৎকার দেখছিলাম, তার নাম বলছি না, তিনি বলছেন যে জীবনে যদি ভালো কাজ পেতে চাও বা জীবনে যদি ভালো উন্নতি করতে চাও, তো 100 বার কেন 1000 বার না কথাটা শুনতে শেখো, না কথাটা শুনতে শেখো। মুখের উপর না, আমরা কি করি 2 বার 3 বার 4 বার যদি কোনো জায়গা থেকে না শুনি, 5 বার না শুনি, ও আমার পাত্র দিচ্ছে না, যাবো না। কিন্তু না, এই যে নেলসন ম্যান্ডেলা বললো 27 বছর জেলে ছিলেন, তারপরে উনি বেরিয়ে কিন্তু আমাদের একটা বিশাল ব্যক্তিত্ব, আমরা তো তাকে শ্রদ্ধা করি। তো জীবনে যারাই সফল হয়েছে, ব্যর্থতাটা আসবেই। মানে আপনি যদি জীবনে রাস্তায় চলার পথে যদি কোনো বাধা না পান, তাহলে বুঝতে হবে যে আপনি ভুল পথে চলেছেন। আপনার জীবনে চলার পথটা ইসিজি গ্রাফের মতো হবে, ওঠা নামা ওঠা নামা, এটা জীবনের অঙ্গ, ঠিক আছে? তো এর সাথে জ্যোতিষীয় প্রতিকার কি করা যায় না করা যায় সেগুলো আমি কি বলি, আমি বলি যে ফোন করে আমাকে বলবেন যে প্রবলেমটা কি। প্রবলেমটা শুনে আমার যদি মনে হয় যে এটা সলভ করা যাবে বা এটার পেছনে কাজ করা যাবে, তাহলে আমি আপনাকে আসতে বলবো, আর নয়তো বলবো যে এটা হবে না। আমি একটাই কথা বারবার বলি যে কোনো অনৈতিক কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না, আর ফোন করে প্রবলেমটা বলবেন। আর মানে কি বলবো, শর্টকাটে কিছু খোঁজার চেষ্টা করবেন না। আমি অনেক ক্লায়েন্টের দেখেছি, বা যে ফোনে আছে নাকি, ও আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমি অনেককে দেখেছি এরকম, আমার ছেলের প্রতিকার, আমি ছেলের প্রতিকার করলাম, ছেলের প্রতিকার করার পর 2 মাস, 1 মাস 1.5 মাস হলো, হ্যাঁ 1.5 মাস হয়ে গেছে, আমাদের ইয়ে হচ্ছে না, কাজ হচ্ছে না, ছেলে পড়ছে না, পড়ছে না। আরে বাবা, ছেলের তো বাকি জীবনটা পুরো পড়ে রয়েছে। 1 মাসের জায়গায় যদি 2 মাসে বা 3 মাসে যদি কাজ যদি আস্তে আস্তে যদি হয়, তাতে কি মানে মহাভারত উল্টে যাবে। আপনাদেরকে বা আমাদেরকে এই মানসিকতা থেকে বেরোতে হবে যে জীবনটা অনেক বড়। মাধ্যমিকে লেটার মার্কস পাওয়া বা মাধ্যমিকে স্টার মার্কস পেলো বা গ্র্যাজুয়েশনে পেলো বলেই যে জীবনে যুদ্ধ জয় করে পেলো তা নয়। জীবনের যুদ্ধটা কিন্তু আলাদা, সেখানে একা লড়তে হবে, সেখানে কেউ থাকবে না পাশে। ঠিক কথা, কঠোর পরিশ্রম, আপনার ভাগ্যকে ঠিক করা। একদম একদম। এবং আরেকটা ব্যাপার বলবো, এই যে বাবা মায়েরা এখন ছায়ার মতো লেগে আছে, কিন্তু আলটিমেটলি বাবা মায়ের পরীক্ষা হচ্ছে, আমি দেখি তো, মানে কালকে আমার ছেলের পরীক্ষা, আপনি একটু দেখবেন মনে হয় তারই পরীক্ষা, সেই পরীক্ষা দিচ্ছি। অথচ আমাদের পড়াশোনা কিন্তু আমাদের বাবা মা এত ইয়ে করতো না, মানে এখন এত কনসার্ন। আমার বাবা তো বলতো যে সারা বছর পড়াশোনা করবি, পরীক্ষার আগের দিন পড়তে হবে না। হ্যাঁ, এবং এই ছেলে মেয়েদের মধ্যে অ্যাটিটিউডটা কি, তারা পড়াশোনা করে বাবা মাকে উদ্ধার করে। আর সবাইকে যে পড়াশোনায় ভালো হতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু গুণ আছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো, সবাইকেই ফার্স্ট হতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই।
ঠিক কথা। এইগুলো যত আপনারা ছাড়তে পারবেন তত দেখবেন যে জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার পড়ছে না। একদম। কে ফোনে বলুন, আছেন? নমস্কার, নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ বলুন, আমি স্বপন বেড়া বলছি। কার ব্যাপারে? আচ্ছা আচ্ছা। আমি তোমার ছেলের ব্যাপারে জানতে ছেলে চাই। ডেট অফ বার্থ বলুন। যেটা হচ্ছে 1992 দোসরা জানুয়ারি। 2রা জানুয়ারি 1992। টাইম? টাইম হচ্ছে বিকেল 4:35। জন্মস্থান? বারাসাত। জন্মবারটা বৃহস্পতিবার? হ্যাঁ স্যার। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, রাক্ষসগণ। ধরুন 6th হাউস ড্যামেজ। নেশা আসক্ত? নেশা করে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ? এই জন্য মনে এই নেশাটা লিকুইড নেশা হবে না, এই নেশাটা ষষ্ঠ স্থানে রবি মঙ্গল রাহু বসে আছে। সেখানে আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে শুকনো নেশা কিছু করে? শুকনো নেশা স্যার ও মানে গাঁজার নেশাই করে, কারণ গাঁজা। মানে জানতে পারি ও ঘরের থেকেই পেয়েছি। হুম। বুঝেছেন? গাঁজা বা দেখবেন ওই ন্যাপথলিন, ডেনড্রাইট, এই সব কিছু নিয়ে ওই শুকনো নেশাগুলো করবে। ওইসব কিছু তো স্যার আমার মানে হাতের কাছে পাইনি, কিন্তু হ্যাঁ। গাঁজাটা পেয়েছি। অনেকবারই ধরা পড়েছে, তারপরেও ছাদে উঠে উঠে তো গন্ধও পেয়েছি। কি সিগারেটের মধ্যে নিয়ে ইয়ে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, সিগারেটের এখানে বাইরে গিয়ে কি করে তা তো আর বলতে পারবো না, তো বাড়িতে তো ওইভাবেই। কিন্তু এই ছক বলছে আগে ছেলে ভালো ছিল, তাই তো? খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল স্যার আমার, মানে পড়াশোনার মাথা দিক খুব থেকে পরিষ্কার ছিল। কথাবার্তাও শুনতো, খুবই ভালো ছিল। মানে পরীক্ষায় স্ট্যান্ড করতে এরকম ইয়ে হ্যাঁ ছিল। হ্যাঁ, মানে ব্যাগ থেকে তিনের মধ্যে থাকতোই ও। দেখুন ওর শুক্রটা নিচস্থ আছে। আপনাকে আমি একটা বলছি, শুক্র হচ্ছে কিন্তু চিকিৎসা বা ওষুধ বা চিকিৎসা এইগুলোর যে ব্যাপারটাকে কিন্তু ইয়ে করে। শুক্র নিচস্থ আছে এবং খুব খারাপভাবে রয়েছে দাদা, আপনাকে বলছি ও কিন্তু ভুল ট্রিটমেন্টের শিকার হবে। আচ্ছা দাদা, মানে আমি তাহলে এই এখন বুঝতে পারছি, ওকে আমি রিহ্যাবে দিয়েছিলাম। হ্যাঁ, বুঝলেন? রিহাবে বাড়ি ছিলেন, তারপর? হ্যাঁ হ্যাঁ, মানে ও যেই পরিমাণে নেশা করতো, হ্যাঁ। তা তখন রিহ্যাবে তো আর সবসময় দেখা করতে দিত না। যখন দেখা করতে দিত তখন তো নেশা করে নর্মালি দেখা করতে দিত। হুম। বাড়ি আসার পর না, এক দুদিন পর থেকে দেখছি অতিরিক্ত টাইপের নেশা করে ফেলছি। হ্যাঁ, ও, রিহাবে ভুল ট্রিটমেন্ট হয়েছে। তখন তো বাড়িতেই করতো, এখন বাড়িতেও নেশা করে না, রাত্রে তো নেশা চুর হয়ে ঢুকছে। রিহেবে ভুল ট্রিটমেন্ট হচ্ছে। আর দেখুন মানে ষষ্ঠ স্থানটা এতটাই ডিস্টার্ব, এতটাই খারাপ এবং বুধ বক্রি আছে সেখানে। আপনাকে আমি বলছি যে ডেফিনেটলি ভাবে কিছু খাইয়ে কিন্তু এই জিনিসটাকে মানে নেশার প্রতি আসক্ত কিন্তু করা হয়েছে। মানে কিছু খাইয়ে মানে এমন তন্ত্রের কোনো কাজ করা হয়েছে যার ফলে কিন্তু এই নেশাটার মধ্যে কিন্তু ইনভলভ রয়েছে। হ্যাঁ স্যার, আপনি ঠিক আমি একটা কথা বলছি, এটা সব দর্শকদের জন্য বলছি যে দর্শক বন্ধু একটু দাঁড়ান, একটু থামুন। আরে বাবা একটু থামুন, আমি একটা কথা বলি দর্শকদের। দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তন্ত্রে আমি বলি না যে এইটা ক্ষতি হয়েছে বা এটা খারাপ করেছে বা এটা খাইয়ে করেছে, এগুলো কিন্তু গ্রহগত কিন্তু কানেকশন রয়েছে, মানে প্ল্যানেটারি কানেকশন রয়েছে। মানে এই গ্রহটা এইভাবে এর সাথে খারাপ বা এর সাথে ভালো এই থাকলে কিন্তু এইভাবে কিন্তু তন্ত্রোক্তভাবে ক্ষতি করা যাবে বা এইভাবে কিন্তু ইয়ে করা যাবে। এর 6th হাউসে বুধ বক্রি রয়েছে বলেই কিন্তু বলতে পারছি যে একে কিন্তু খাইয়ে, একে মানে তন্ত্রোক্ত উপায়ে খাইয়ে একে কিন্তু নেশায় ফেলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, খাইয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে কিন্তু যায় যে পেটের ওষুধ তোলাতে, ওটা একদম ভুল কনসেপ্ট। খাবার যখন পেটে যখন যায় তখন সেটা পাকস্থলীতে গিয়ে ইয়ে মানে হজম হয়ে যায়, আর তার যেটুকু যা গুণাবলী থাকে সেগুলো মানে গুণ বা দোষ যা থাকে সেটা রক্তের সাথে মিশে যায়। সেই রক্তের মধ্যে যে বিষক্রিয়াটা থাকে, সেই রক্তের বিষক্রিয়াটাকে কিন্তু যদি তন্ত্রোক্ত উপায় যদি করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু কাটানো যায়। পেটে ওষুধ তোলাটা কিন্তু একটা কিন্তু ভণ্ডামি, আমি অন ক্যামেরায় বলে দিলাম। কারো যদি স্বার্থে আঘাত লেগে থাকে আমার কিছু করার নেই। মানে স্যার মানে ও মানে এরকম টাইপের হয়েছে, এখন বাড়িতে এসে অশান্তি পর্যন্ত করছে, মানে হিংস্র টাইপের হয়ে কোনো যাচ্ছে। বিবাহিত মহিলার সাথে সম্পর্ক রয়েছে? কোনো মহিলার সাথে সম্পর্ক রয়েছে কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে শুনেছি, মানে ব্যাপারটা দেখা নেই, মানে মার মুখেই শুনেছি আমি এই কথাটা। মহিলাটা কি বিবাহিত, এটা এটুকু জানেন নাকি? বলছিল মা বলছিল বিবাহিত কিনা, মানে একটু খোঁজ নিয়ে পেয়েছে। দেখুন তার স্বামী নেই এবং এই মেয়েটি কিন্তু সম্ভবত খাইয়ে কিন্তু এই করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নেশার প্রতি আসক্তি করেছে, কারণ এর ফলে ওই মেয়েটি কিন্তু ফিনান্সিয়াল সুবিধা হচ্ছে, আর্থিক সুবিধা। এই আপনার ছেলের কাছ থেকে কিন্তু টাকা লুটছে। পয়সা করি এখানে, ধরুন আজকে আমি লোকের পয়সা রেখেছি, হ্যাঁ। হঠাৎ করে নিয়ে মাকে জিজ্ঞেস করছি, বলছে যে না আমি তো ধরেছি, তখন ওকে কিছু বলতে যাচ্ছি তখন হিংস্র হয়ে যাচ্ছে, হ্যাঁ, উল্টা সেটা বলছে। মানে পয়সা টাকা পয়সা আপনার কাছ থেকে প্রায় লুট করার মতো করে টাকা নেয় কি, মানে যখন মানে একদম নিচ্ছে যে এখন মানে পুরো একদম অনেকটাই, মানে ধরুন আমি এখানে 10,000 টাকা রেখে দিয়েছি, 2,000 টাকা রেখে 8,000 টাকা নিয়ে নিচ্ছে।
এবার আপনি যদি সেটা বাধা দিতে যান তো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, মানে হিংস্র। প্রচন্ড পরিমাণে মানে হিংস্রটা হয়ে যাচ্ছে, মানে একটা ভায়োলেন্ট হওয়া বা একটা জিনিস যে বুঝতে পারছি, কিন্তু তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। মানে ওই মহিলা এমন কাজ করে রেখেছে, ওই মহিলার কথায় উঠবে বসবে, ঠিক আছে? অব্দি বাকি আছে। ওই মহিলা এমন কাজ করে রেখেছে, ওই মহিলার কথায় উঠবে বসবে এরকম ইয়ে করে রেখেছে। আপনি তাই এই ব্যাপারটা হয়ে গেছে। রিহ্যাবটায় পাঠানোর আগে আপনি যদি একটু মানে কারোর সাথে কনসাল্ট করে, বুঝতে পারছি যে আমি ওই জায়গাটা পাঠিয়ে আমি কত বড় ক্ষতি করেছি। ওখান থেকে কিন্তু জায়গাটা ওখানেও গিয়ে কি মহিলাটা দেখা করেছি কিনা, এখন আপনার কথা শুনে আমার মানে সেটা ফিল হচ্ছে যে ওখানে গিয়ে কিছু করেছে কিনা। দেখুন আরো একটা জিনিস বলছি, যে 6th হাউস খারাপ না, ষষ্ঠ স্থান থেকে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেট বিচার করা হয়, লিভারের কন্ডিশন খারাপ। দেখুন তো আমি যেটা বলছি ওর চেহারার সাথে মিলছে কিনা। হাত পা গুলো মানে হাতগুলো সরু সরু, পেটটা একটু ফুলে যাওয়া, আর পা যদি একটু ফুলে গিয়ে থাকে, ফোলা থাকলে পায়ে ফোলাতে চাপ দিলে আঙুল বসে যাচ্ছে, এরকম শরীরের আকৃতি কি দেখা যাচ্ছে? একদম স্যার ওরকম টাইপের হাত পা রোগা, কিন্তু মানে পেটটা একটু বেরিয়ে, পেটটা মানে শরীর অর্থে যে সেটা তো গঠন থাকে তা না, পেটটা বেরিয়ে যাচ্ছে, আর পা ফোলা, মানে কোনো সময় ইয়ে করলে তাপ দিলে যখন ও ইয়ে করে ওই সময় দেখি যে মানে একটু তাপ হয় না ঘরের মধ্যে, পাটা দেখি চাপ দিয়েছি, দেখি ডুবে যাচ্ছে। সিরোসিস অফ লিভারের দিকে যাচ্ছে, এগোচ্ছে ব্যাপারটা, মানে লিভারে জল জমে যেটা মানে ক্যান্সারের যে ইয়ে আর কি সেই দিকে যাচ্ছে, মানে এতটাই মানে এই গাঁজার এফেক্ট। বা দেখুন আমি একটা কথা বলছি, আপনি দেখা করতে চান খুব ভালো কথা, আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে এটা সমস্ত দর্শকদেরই বলছি, যে কেউ যদি এমনি নর্মাল নেশা করে আমাকে যদি ফোন করেন যে ছেলে নেশা এমনি করছে, এবং আমি যদি দেখি যে সে নর্মালি নেশাটা ধরেছে ইয়ে করেছে, আমি কিন্তু ঠিক করতে পারবো না, সেটা কিন্তু আমার কাজ নয়। একজন অ্যাস্ট্রোলজার বা একজন তন্ত্রবিদ কিন্তু সেটা কিন্তু পারে না করতে, ঠিক আছে? সেটা আমি কখন পারবো, যদি দেখা যায় যে কোনো তন্ত্রোক্ত উপায়ে এই নেশাগুলো ধরানো হয়, হ্যাঁ, যাতে সেই যাকে ধরানো হয় সে তার কথায় ওঠে বসে, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়। যদি এইটা যে তন্ত্রোক্ত উপায় যদি করানো হয়, এই তন্ত্রোক্ত কারণটাকে সরালে কিন্তু নেশার প্রভাবটা কিন্তু সরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা প্রতিকার করতে পারবো। এই যে আপনারা যে ঠিক আছে আমি অত শুনতে চাইছি না, আমি যা বললাম এগুলো যোগাযোগ করবেন বা করবেন, রাখুন, নমস্কার। একদম ঠিক আছে, ভালো। আমি এইটাই বলছি দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে যে দেখুন দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না, যে নেশা করছে সারিয়ে দিতে পারবেন, আমি সারাতে পারবো না। হ্যাঁ, সিগারেটের ক্ষেত্রে আমি আপনাদের একটা ওষুধ বলে দিচ্ছি, অ্যালোপ্যাথি ওষুধ বুপ্রান SR 150, এই ওষুধটা খাওয়াবেন, দেখবেন সিগারেট এমনি ছেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে মেডিকেল ব্যাপার। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার দিক থেকে বা তন্ত্রের দিক থেকে আমি কী করতে পারি সেটা আমি বলছি, যে যদি দেখা যায় যে তন্ত্রোক্ত উপায়ে তাকে নেশাটা ধরানো হয়েছে, তাহলে কিন্তু ওই তন্ত্রোক্ত জায়গাটাকে মানে নষ্ট করে তার নেশার প্রভাব কিন্তু আমি সারাতে পারবো, বুঝতে পারছেন? তো একটু সাথে থাকুন। আচ্ছা, এই একটা ব্যাপার বলি, যে মানে আপনি বললেন না যে এই রোগ দাঁড়াতে পারে, মানে সিরোসিস অফ লিভার, তো আমরা দেখে থাকি যে এরকম সিরোসিস অফ লিভার হয়েছে, মানে এগুলো যে সম্ভাব্য কারণগুলো ডক্টররা বলে থাকেন, সেইরকম কোনো কারণের মধ্যে মানে অভ্যস্ত ছিলেন না পেশেন্ট, কিন্তু তার সেই রোগটি হয়েছে, এটা হামেশাই দেখে থাকি। কারণ এই যে সিরোসিসের সাথে মদ্যপান বা এই সমস্ত, না এই তো মদের নেশা নেই, এই তো গাঁজার নেশা, কিন্তু আমি কেন লিভার, সেইখানে কি আমাদের গ্রহ নক্ষত্রের কতটা ভূমিকা? গ্রহ নক্ষত্রের ভূমিকা 100%, কারণ গ্রহ নক্ষত্র জায়গাটাকে, কথা হচ্ছে যে গ্রহ নক্ষত্র সেই জায়গাটাকে বুস্ট আপ করছে, মানে সেই জায়গাটাকে খারাপ করছে, এবং সেই খারাপটা করছে কিভাবে না, অন্য কোনো মানে অন্য বাইরে থেকে কোনো মানুষের দ্বারা তন্ত্রোক্ত ক্রিয়া করে সেই জায়গাটা খারাপ করে সেই জায়গাটা কিন্তু ক্ষতি করছে, ঠিক আছে? তো গ্রহ নক্ষত্র যেমন ইম্পর্টেন্ট, বাইরে থেকে কেউ যদি ক্ষতি করে থাকে তাহলে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো একটা যদি শুধু মাতাল এসে যদি বলে যে আমার নেশা ছাড়িয়ে দিন, আমি পারবো না, ওটা আমার কাজ নয়, ওটা ডাক্তারের কাজ। কিন্তু যদি ভেতরে পিছনে যদি কোনো কারণ থাকে তবে করতে হবে। এই যে জ্যোতিষীরা দেয় না নেশা মুক্তি, সমস্ত নেশা থেকে ছাড়িয়ে দেবো, কথাটা কিন্তু আংশিক সত্য আংশিক মিথ্যে, ঠিক আছে? কে ফোনে আছেন? নমস্কার, বলুন কে আছেন সাথে? হ্যালো, আমি পায়েল ব্যানার্জি জলপাইগুড়ি থেকে বলছিলাম। কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 5th এপ্রিল 1994। টাইম 1994। টাইম সময়টা বলুন। টাইম হচ্ছে গিয়ে সকালবেলা একদম 5:03। 5:03। জন্ম স্থান? স্থান এই জলপাইগুড়িতে।
জন্মবার মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। বিয়ের ব্যাপার ডিস্টারবেন্স আসছে, বিয়ে হ্যাঁ, ওটাই জানার ছিল, বিয়েটা হচ্ছে না, হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। অনেক সম্বন্ধ এসে কেটে যাচ্ছে, হ্যাঁ, মানে ঠিক পছন্দ হচ্ছে না, তাই তো? হ্যাঁ। ঠিক মতো বিয়ে হচ্ছে না, সম্বন্ধ কেটেই তুমি যাচ্ছে। তুমি করে বলছি তোমাকে, তুমি আমাদের ছোট হও, সম্বন্ধ এসে কেটে যাচ্ছে না, তোমার পছন্দ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কিরকম ওরকমই, মানে কিরকম যেরকম চাইছি কিরকম সেরকম কিরকম পাত্র তুমি চাইছো? চাইছি বলতে একটু ওয়েল এস্টাবলিশড, ওই সরকারি চাকরি বা হুম হাই র্যাঙ্কের কিছু। হুম তোমার চার্টে কিন্তু একটা জিনিস বলছে, তোমার কিন্তু অনেকের সাথে সম্পর্ক ছিল বা আছে, তুমি মানো এই কথাটা? না, সেরকম ভাবে ছিল তুমি না। কেন সরকারি চাকরি বা কেন তুমি ওয়েল এস্টাবলিশড ছেলে চাইছো জানো তো? তার কারণটা তুমি যদি না জানো তোমাকে আমি বলে দিচ্ছি। কারণ তুমি জীবনের শুরু থেকে কিন্তু একটা ভালো ঠিকানা বা একটা ভালো জায়গা পেতে চাও। এতদিন তুমি বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে সেখান থেকে তুমি যাবতীয় সুবিধা নিয়েছো, এখন বিয়ের জায়গায় চলে এসছো, তাই তুমি ভাবছো যে একটা ভালো মানে ভালো মাচার সে লাউ ধরে ঝোলার যে চেষ্টা আর কি, সেটা তুমি করতে চাইছো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না, সেরকম ব্যাপার নয়। বিয়ে আমি করে একটা কি লাভ? ভালো বাড়ির বিয়ে বা করে ভালো কি লাভ? বিয়ের পরেও তুমি তো পরকীয়া করবে। তোমার যে চার্ট, তোমার যে ছক, তাতে বলছে বিয়ে করে কি লাভ? বিয়ের পরেও তো তুমি তো অন্য সম্পর্ক রাখবে। মানো না তাই তো? এগুলো কথাগুলো মানো না তাই তো? এটা চুপ করে গেছে, তুমি এটা কেমন নীরবতা তুমি সম্মতির তুমি লক্ষণ। তুমি নিজেকে ভালো মেয়ে মনে করো? আমি তো পড়াশোনা ভালো, ভালো বাড়ি, ভালো বংশের একটা মেয়ে। তুমি যে কি রকম মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি জানি, আমার কথা বলছি। স্বীকার করছো না। আমাকে তুমি একটা হেল্প করো, খালি একটা হেল্প। তোমার আশেপাশে যদি তোমার বাবা বা মা যদি কেউ থাকে, তাকে একটু ফোনটা দাও। আছেন, দুজনেই আছেন, বাবাকে দিতে হবে। বাবাকে দাও একটু। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ নমস্কার। বলছি যে এই আপনার মেয়ে মানে সারাটা দিন ঘুমিয়ে ইয়ে করে লেথার্জি ইয়ে করে কাটায়। হ্যাঁ, কোথাও ও তো কথা শোনে না একদম। হ্যাঁ, রাত্রে বাইরে থাকে, বাইরে বাইরে লেট করে, থাকে, যখন তোমার আসছে কোনো কথা শোনে না। হ্যাঁ ও আচ্ছা। লেট নাইট পার্টি করা, মদ্যপান করা, ইয়ে করা, এইসব হ্যাঁ, জিনিস। এসব করে। হ্যাঁ, আপনাদের কথা শুনে? কথাই শোনে না। কথা শোনে না? দেখুন, তাহলে যে হচ্ছে কেটে যাচ্ছে, হচ্ছে না ঠিক আছে। হবে না তো। আপনি বলুন না, আপনি তো নিজের মুখে বলছেন যে আপনার মেয়ে কেমন, তাহলে হ্যাঁ, তাহলে এটা দেখুন আপনি যাতে না না, এটা আমার দেখার কিছু নেই দাদা, নমস্কার। আমি এটা কিছু করতে পারবো না। আপনার মেয়েকে মানে যদি ভালো ইয়ে করা যায়, যদি ও যদি নিজেকে শুধরোয়, তাহলে ইয়ে হবে। ঠিক আছে, আপনার কাছে যাবো, কথা সে ঠিক আছে, সেটা এটা এক্ষেত্রে আমার কাছে আসার দরকার নেই। আপনি মেয়েকে ইয়ে করুন। নমস্কার। হ্যাঁ। আমি বলছি দর্শক বন্ধু, অনেক বাবা মা আমার কাছে আসে যে আমার মেয়ের ডাক্তার পাত্র হবে তো, সরকারি চাকরি করা পাত্র হবে তো, ম্যাজিস্ট্রেট হবে তো, জজ হবে তো, উকিল হবে তো, বা ইঞ্জিনিয়ার হবে তো। আমি একটা কথা রিকোয়েস্ট করি সবাইকে, যে আগে আপনারা দেখুন যে ছেলেটাকে দেখছেন সে মানুষের মতো মানুষ কিনা। সে যদি মানুষের মতো মানুষ না হয়, সে যদি প্রধানমন্ত্রীও হয়, সে এসে যদি আপনার বউকে যদি আপনার মেয়েকে যদি টর্চার করে, তাহলে আপনার ভালো লাগবে কি? আপনি সবাইকে বলবেন যে হ্যাঁ আমার জামাই এই। কিন্তু আমি এরকম দেখেছি যে একটা খুব বড় ব্যাংকে ম্যানেজার বা একটা খুব রেলে বড় কর্মী, সে এসে রোজ বাড়িতে বউকে পেটায়। তো তাহলে তার সে শুধু চাকরিটাই পেয়েছে, তার কিন্তু মনুষ্যত্ব লাভটা কিন্তু হয়নি। তাই আমি বলছি যে আপনারা অর্থ বা এস্টাবলিশমেন্ট এইগুলোর পেছনে না দৌড়ে মানুষের মতো মানুষ কিনা সেটাকে দেখুন। কারণ মানুষ হওয়াটা আজকের দিনে খুব দরকার। মানুষ যদি না হয় না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, জীবনটা বরবাদ হয়ে যাবে। ঠিক। আমি এরকম অনেক দেখেছি, প্রচুর ক্লায়েন্ট দেখেছি। আপনাদের চিন্তা ভাবনাগুলোকে একটু পাল্টাতে হবে। বলুন, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হুগলি থেকে বলছি। কার ব্যাপারে? আমার ছেলে ব্যাপারে। বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 22শে আগস্ট 2007। 22শে আগস্ট 2007। টাইম? হ্যাঁ, বিকেল 3:45। বিকেল 3:45। জন্মস্থান? জন্মস্থান কলকাতা।
পড়াশোনা যচ্ছেতাই হয়ে যাবে, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, রাক্ষসগণ, পড়াশোনা জঘন্য হয়ে যাবে এবং ডিউ টু মোবাইল। হ্যাঁ, মোবাইল একদম, নিয়ে পড়ে থাকে মোবাইলের সারাক্ষণ। নেশা প্রচুর। দেখুন দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মোবাইলে যে অ্যাডিকশন, এটাকে আমাদের মানে আধুনিক বিজ্ঞান বলছে যে নোমোফোবিয়া। নোমোফোবিয়া বলে একটি রোগের নাম দিয়েছে মোবাইল অ্যাডিকশন। কিন্তু আমি বলছি যে ছোটোবেলায় যখন ও খেতে চাইতো না বা ইয়ে করতে চাইতো না, তখন আপনারা কী দিয়ে ভোলাতেন? মোবাইল দিয়ে ভোলাতেন। হ্যাঁ, মোবাইল দিয়ে। হ্যাঁ, তো তখন থেকে আপনারা বিষের চারাটাকে বপন করেছেন, আজ এই বিষ বৃক্ষ তৈরি হয়েছে। দেখুন প্রবলেম তৈরি করেছেন আপনারাই, মোবাইলে অ্যাডিকশন ইয়ে করেছেন, কিন্তু এখন আর সামলাতে পারছেন না। আপনাকে একটা জিনিস বলে রাখি, করা যাবে না? হ্যাঁ করা যাবে, যেহেতু এখানে নেপচুনের সাপোর্টটা রয়েছে তাই করা যাবে, কিন্তু এটাকে আমাকে কিন্তু সময় দিতে হবে। এটাতে যদি বলেন যে আমাকে 1 মাসে বা 2 মাসে ফল ইয়ে করে দিন, আমি পারবো না। এটাতে প্রতিকার করতে হবে প্লাস কাউন্সেলিং করতে হবে, যেটা আমি করে থাকি। ঠিক আছে, তো আমি বলছি যে এখনই ওকে মোবাইল নিয়ে নেবেন না, তাতে অশান্তিটা আরও বেড়ে যাবে, ও রাক্ষসের মতো ব্যবহার করবে। আচ্ছা হ্যাঁ, একদমই। হ্যাঁ, তো আমি সেটাই বলছি, এখন ইয়ে করার দরকার নেই। আমি হই বা রামশ্যাম যদুমধু যেই হোক, তার কাছে গিয়ে প্রতিকার প্লাস কাউন্সিলিং দুটো জিনিস করলে তবে এটা সারবে। এটাকে বলা হয় নোমোফোবিয়া। নমস্কার। আচ্ছা ঠিক আমি আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপারটা আজকে বলবো, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে, আচ্ছা যদি সে এই হয় ওই হয়, এই যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রেন অ্যাক্সিডেন্টের সময় অনেকগুলো মানুষ মারা গেল, অনেক 100টা 200টা মানুষ মারা গেল, তাহলে কি সবারই ওই দিন ওই সময় মৃত্যুযোগ ছিল? তা আমি বলবো না, প্রত্যেকটা মানুষ কিন্তু পূর্ণ আয়ু নিয়ে জন্মায়। এবার আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আমি ডিটেলসটা এখনো পর্যন্ত পুরো ইয়ে করতে পারিনি, কিন্তু যেটুকু পেয়েছি তাতে আমি জিনিসটা এই মানে নেট বুঝেছি যে যখন একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় বা একটা যখন কোনো সুনামি হয় বা একটা যখন কোনো বড় কোনো বিপর্যয় ঘটে, তখন সেই জায়গাটার একটা টাইমের একটা মানে ইয়ে থাকে, ওই সময়ে ওই স্থানে কি সময়চক্রটা চলছে, ওই সময়চক্রটা যদি খুব বিষাক্ত খুব খারাপ হয়, তাহলে ওই সময়ের মধ্যে ওইখানে যে কটা মানুষ থাকবে সে কটা মানুষই কিন্তু টাইম নেই, আমি সে দেখে নিচ্ছি, ধরো সেই কটা মানুষই কিন্তু মৃত্যুর করে ধরে পড়বে। এবার তার মধ্যেও কি বাঁচছে না, তার মধ্যে কিন্তু অনেক বেঁচে যায়। কেন বেঁচে যায় না, তাদের কিন্তু নিজস্ব চার্ট তার থেকেও বেশি শক্তিশালী, তাই জন্য তারা কিন্তু মানে উদ্ধার হয়ে যায়। হ্যালো, ধরে থাকুন। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, যে একসাথে অনেকজন যে মারা যাচ্ছে, সেখানে কিন্তু নিজেদের চারটা কাজ করছে না, সেখানে কিন্তু ওই সময় ওই স্থান ওই সময়তে যে যাবে তাকেই কিন্তু একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আয়ু থাকলে বাঁচবে, না থাকলে বাঁচবে না। আচ্ছা, মানে এটা খুব মানে ইন্টারেস্টিং একটা মানে হ্যাঁ, রহস্যের মতো আমাকে ব্যাপারটা। অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি তাহলে বলছেন, তাহলে কি সরি? আমি বললাম যে ঠিকই বলেছো, আমি একবার পড়াশোনা করে দেখি। একদম ঠিক। যদি সে তো পড়াশোনা কোনো শেষ নেই, তো ফোনে আছেন কিন্তু সময় নেই, তাহলে আমি দিদি ফোনটা কেটে নমস্কার। দিচ্ছি, আপনি হ্যাঁ। পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন, কেমন? যেটা বলছিলাম সেটা বলছি যে দেখুন, আমি ওই যেটা বললাম যে শুয়ে শুয়ে ভাগ্য বদলানো যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। আর দয়া করে ফোনে আমাকে প্রবলেম বলবেন, আমার 100টা 200টা ক্লায়েন্টের কোনো দরকার নেই। আমাকে ফোন করে বলবেন যে প্রবলেমটা এই হচ্ছে, আমি শুনে যদি মনে করি যে হ্যাঁ আমি এটা করতে পারবো বা এগোতে পারবো, আমি আপনাকে আসতে বলবো, নইলে আপনাকে বলবো যে আপনার আসার দরকার নেই। আমি আসার দরকার নেই বললে আসার দরকার নেই, আপনার অন্য কোথাও যেতে পারেন। আমি 100-200টা ক্লায়েন্ট আমার দরকার নেই, 2, 3, 4, 5টা আসুক, 4-5 জন আসুক, কিন্তু তারা কোনো প্রকৃত প্রবলেমে পড়েছে সেইটা নিয়ে আমি কালচার করবো বা ইয়ে করবো। তো সেই জিনিসটা দেখাটা খুব দরকার। আর কতক্ষণ সময় আছে? আর নেই টাইম, আর সময় কিছু নেই। আর ওই কোথায় বসি না বসি তো আপনারা ফোন করে জানতে পারবে। আমি ওই ফোন নাম্বার বলে জায়গা বলে সময় নষ্ট করতে চাই না। তো আপনারা ভালো থাকুন, বুকিং করে আসবেন, ভালো থাকুন, নমস্কার।